বাংলাদেশ ও ভারতের সীমান্ত এলাকায় মুখোমুখি অবস্থানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে তৈরি উত্তেজনা ছড়িয়ে পড়ে লালমনিরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ সহ বিভিন্ন অঞ্চলে। লাঠি, রামদা ও কাস্তের মতো দেশীয় অস্ত্র নিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির পাশে দাঁড়াতে দেখা গেছে সীমান্তবর্তী গ্রামের জনসাধারণকে। ভারতীয় অংশেও স্থানীয়দের মাঝে ছিল প্রবল উৎসাহ। কিন্তু হঠাৎ করে কেন এত উত্তপ্ত হয়ে উঠল সীমান্ত পরিস্থিতি? পাল্টাপাল্টি হামলার গুঞ্জন আর গুজবে আতঙ্কিত জনপদে কে দেবে জীবনের নিরাপত্তা? আগ বাড়িয়ে উস্কানি দিয়ে কি হাসিল করতে চাইছে ভারতীয় বিএসএফ? বাংলাদেশের সাথে ৪,০০০ কিলোমিটারের বেশি স্থল সীমান্তের প্রায় পুরোটা জুড়েই কয়েক ধাপে কাঁটাতারের বেড়া বসিয়েছে ভারত। যেসব অঞ্চলে এখনও কাজ শেষ হয়নি সেগুলো নিয়ে দ্বিপাক্ষিক দ্বন্দ্ব একরকম নিয়মিত ব্যাপার। সম্প্রতি আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে নওগাঁয় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বাধা দেয় বর্ডার গার্ড বাংলাদেশ। সেই থেকে শুরু হয় উত্তেজনা। এর জেরে একের পর এক সীমান্ত অঞ্চল থেকে পাওয়া গেছে পাল্টাপাল্টি বাড়তি সেনা মোতায়েন ও জনসাধারণের মুখোমুখি অবস্থানের খবর। দুই বাহিনীর দফায় দফায় পতাকা বৈঠকের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও স্থানীয়দের মাঝে এখনও বিরাজ করছে চাপা উৎকণ্ঠা। গত দেড় দশকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ধারাবাহিক হত্যাকাণ্ড ও দখলদারি ঠেকাতে কার্যকর কিছুই করেনি হাসিনা সরকার। বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে গুলি করে সাধারণ মানুষ হত্যার ধৃষ্টতাও দেখিয়েছে বিএসএফ। তাদের নৃশংস কর্মকাণ্ডের কারণে বর্তমানে বিশ্বের অন্যতম প্রাণঘাতী ও ভয়ঙ্কর সীমান্তের নাম বাংলাদেশ ভারত সীমান্ত। তবে আগের মতো নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ না করে প্রতিবাদী অবস্থান নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিভিন্ন যৌথ ইস্যুতে প্রয়োজনে করা হচ্ছে যৌক্তিক প্রতিবাদ। বেড়া নির্মাণ রুখে দেয়া ছাড়াও ৬ জানুয়ারি ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় কোদলা নদীর ৫ কিলোমিটার অংশ ভারতের দখলমুক্ত করার দাবিও করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বর্তমানে এই নদীতে আর কোনো বাধা নেই, যেহেতু নদীটা বাংলাদেশের অন্তর্ভুক্ত। আন্তর্জাতিক আইন অনুসারে সীমান্তের 0 পয়েন্ট থেকে অন্তত ১৫০ গজের মধ্যে কোনো কিছু নির্মাণ করা নিষেধ। ১৯৭৫ সালের বাংলাদেশ ভারত নীতিমালা অনুযায়ী সীমান্ত লাইন নির্ধারিত হওয়ার পর উভয় পাশে ১৫০ গজের মধ্যে কোনো পক্ষই স্থায়ী বা অস্থায়ী সীমান্তরক্ষী কিংবা সশস্ত্র কর্মী রাখবে না। ১৫০ করে দুই পাশে মোট ৩০০ গজ এলাকায় বাংকার, টানেল কিংবা কোনো প্রতিরক্ষামূলক অবকাঠামো থাকলে সেগুলো ধ্বংস অথবা ভরাট করতে হবে। কাঁটাতারের বেড়া কিংবা পরিখা নির্মাণ করতে হলেও দরকার হবে দুই পক্ষের সম্মতি। অথচ এবারও আইনের তোয়াক্কা করেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভুটান ও নেপালের মতো প্রতিবেশী দেশগুলোর সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়নি ভারত। বন্ধুত্বের মিষ্টি কথায় চিরে ভেজালেও বাংলাদেশ সীমান্তের সবটুকু জুড়েই প্রায় ৮ ফুট উঁচু বেড়া দিয়ে আটকে দিয়েছে তারা। চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর অজুহাতে পাখির মতো বাংলাদেশি নাগরিক হত্যা, অন্যায় ধরপাকড় আর আধিপত্য চালিয়ে গেছে বিএসএফ। পররাষ্ট্র বিশ্লেষকদের অনেকেই মনে করেন সাধারণ পতাকা বৈঠক ও রুটিন আলোচনায় পাল্টাবে না দিল্লির সীমান্ত রক্ষানীতি। তবে সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের শক্ত অবস্থান, বিজিবির সাহসী ভূমিকা ও জনসাধারণের অংশগ্রহণ ভারতের জন্য হতে পারে একরকম সতর্কবার্তা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। অবশেষে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী এবং জনগণের প্রতিরোধের মুখে বৈষ্ণবনগরের কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ স্থগিত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রুখে দেওয়া হয়েছে সীমান্তে বাংলাদেশিদের অনুপ্রবেশ ও বাংকার নির্মাণ নিয়ে ভারতের কতিপয় গণমাধ্যমের সকল মিথ্যাচার। বিএসএফের এক কর্মকর্তা ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে, সীমান্তে বেড়া দেওয়ার কাজটি অতটা জরুরি নয়, তাই সংঘর্ষ বিভ্রান্তি এড়াতে সাময়িকভাবে তা স্থগিত করা হয়েছে। এর আগে গেল সোমবার পশ্চিমবঙ্গের মালদার বৈষ্ণবনগরে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এতে আপত্তি জানায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামের মানুষও বিএসএফের বিরোধিতা করে। এতে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়। উত্তপ্ত পরিস্থিতিতে মঙ্গলবার ভারতীয় বাহিনী আবারও বেড়া নির্মাণের চেষ্টা করে। পরে দুই পক্ষের মধ্যে পতাকা বৈঠকের পর নির্মাণ কাজ স্থগিত করা হয়।
এদিকে বাংলাদেশ সীমান্তে বাংকার নির্মাণ করছে বিজিবি এমন মিথ্যাচার করছে ভারতীয় গণমাধ্যমগুলো। বাংলাদেশের কোনো সরকারি সংস্থা এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে সীমান্ত এলাকায় উত্তেজনার কারণে বিএসএফ এবং বিজিবির মধ্যে আরও সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করছেন বিশ্লেষকরা। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে উত্তেজনা বাড়াতে এবং বাংলাদেশকে কটাক্ষ করতে অনেক ভারতীয় গণমাধ্যম মিথ্যাচার করছে। শেখ হাসিনার পতনের পর ভারতের বিষয়ে বাংলাদেশ সরকারের শক্ত অবস্থান দেশের মানুষকেও জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে তুলছে বলে মনে করেন সবাই। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ফ্ল্যাট উপহার নেয়া ও অর্থ আত্মসাতে সহায়তার অভিযোগে কয়েকদিন ধরে আলোচিত শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে এবার যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টিও ছাড় দিল না। দলটির প্রধান ক্যামি বেডেনোস টিউলিপের বরখাস্তের জন্য দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন। রবিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি উঠে আসে। সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক পোস্টে কনজারভেটিভ পার্টির এই নেতা বলেন, কিয়ার স্টারমার যাকে দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন তার বিরুদ্ধেই এখন দুর্নীতির অভিযোগ উঠেছে। টিউলিপ সিদ্দিকের কারণে যুক্তরাজ্য সরকার তাদের নিজেদের তৈরি আর্থিক সমস্যা সমাধানে মনোনিবেশ করতে পারছে না বলে অভিযোগ করেন ক্যামি বেডেনোস। প্রধানমন্ত্রী কিয়ারকে ইঙ্গিত করে ক্যামি বলেন, টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার সময় এসেছে। ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টির এমপিরা টিউলিপের উদ্দেশ্যে বলেন, ফ্ল্যাট উপহার পাওয়ার বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে না পারলে তিনি যেন ট্রেজারি মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। টিউলিপকে সম্পত্তির লেনদেনের বিষয়ে অবস্থান স্পষ্ট করতে বলেছেন তারা। কি ঘটেছে, কেন ঘটেছে এসব ব্যাখ্যা না দিতে পারলে মন্ত্রী হিসেবে টিউলিপ কাজ চালিয়ে যেতে পারেন না বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় নেতারা। টিউলিপকে নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্যের পরই কনজারভেটিভ পার্টির নেতা ক্যামি বেডেনোস এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি সানডে টাইমসকে বলেছিলেন, টিউলিপ সিদ্দিককে তার খালা শেখ হাসিনার ঘনিষ্ঠদের দেয়া লন্ডনের সম্পত্তিতে বসবাস করার বিষয়ে ক্ষমা চাওয়া উচিত। ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের প্রধান কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেয়া, কিন্তু সম্প্রতি ফ্ল্যাট উপহার নেয়া এবং বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইস্যুতে অর্থ আত্মসাতে সহায়তার অভিযোগে তিনি ব্যাপকভাবে আলোচিত হয়েছেন। এরপরই তার বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে তৈরি হওয়া ঢাকা দিল্লির কূটনৈতিক টানাপোড়েন এখন ছড়িয়ে পড়েছে সীমান্ত উত্তেজনায়। দুই দেশের সম্পর্কের ফাটল না কমে বরং নতুন নতুন কাঁটাতার আর বেড়ায় সে ফাটল বেড়ে চলেছে। বাংলাদেশের কড়া অবস্থান আর আপত্তিকে তোয়াক্কা না করে বিভিন্ন সীমান্তে নয়া বেড়া তৈরির কাজ চালিয়ে যাচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির প্রবল আপত্তির মুখে গেল মঙ্গলবার পশ্চিমবঙ্গের মালদার বৈষ্ণবনগরের কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ করলেও রবিবার নতুন করে কুমিল্লার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকায় সীমান্তে বেড়া তুলেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। এ নিয়ে ওই এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। স্থানীয়রা জানায়, সীমান্তে থাকা পুকুরটির 1/3 ভারতে আর বাকি অংশ বাংলাদেশে। তবে উভয় দেশের বাসিন্দারা এই পুকুর ব্যবহার করে আসছে, কিন্তু বেড়া দেয়া নিয়ে উভয় দেশের সীমান্তের বাসিন্দাদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়েছে। সীমান্ত পিলারের 150 গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ তাদের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সীমান্ত পিলারের কাছে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের ভয় দেখাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। 0 পয়েন্টের দিকে গেলেই অস্ত্র তাক করে তারা বাংলাদেশিদের সীমান্ত ছাড়ার হুমকি দিচ্ছে। সীমান্ত না ছাড়লে গুলি করারও হুমকি দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এমন অবস্থায় কুমিল্লার সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তে প্রবেশের সব রাস্তায় এখন কড়া পাহারা। এছাড়া সোমবার ভোররাতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের গোজাডাঙ্গা সীমান্তে সাউন্ড গানের সাহায্যে 4 রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। স্থানীয় এলাকাবাসী জানায়, ভোররাতে ফজরের নামাজের সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পায় তারা। এমন পরিস্থিতিতে সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে রবিবার তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর জেরে 24 ঘণ্টা পার না হতেই পাল্টা পদক্ষেপে সোমবার দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে ডেকে নেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার দুপুর নাগাদ দিল্লির সাউথ ব্লকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে বের হতে দেখা গেছে।
বাংলাদেশ ও ভারতের মাঝে গেল প্রায় 6 মাস ধরে চলা এই টানাপোড়েন শেষ পর্যন্ত কবে কোথায় গিয়ে থামবে তা বলা কঠিন। তবে দুই দেশের বিশ্লেষকদের মতে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং প্রতিবেশী দুই দেশের রাজনৈতিক, কূটনৈতিক ও বাণিজ্যিক স্বার্থে বাংলাদেশ ও ভারতকে সম্পর্ক স্বাভাবিক করা জরুরি। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। ফিলিস্তিনের গাজায় যে কোনো সময় আসছে যুদ্ধবিরতির ঘোষণা। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন কথাতে আস্থা রাখতে নারাজ ফিলিস্তিনিরা তো বটেই, অনেক আন্তর্জাতিক সাংবাদিক ও বিশ্লেষক। তারা বলছেন আমেরিকানদের মুখ আর মনের কথা এক নয়, তাই তাদের আশ্বাসে ভরসা ও বিশ্বাস রাখা যায় না, এটা এখন ওপেন সিক্রেট। বিশ্লেষকরা বলছেন প্রাথমিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা আসলেও সেটা স্থায়ী নাও হতে পারে, ফলে গাজায় বন্ধ নাও হতে পারে ইসরায়েলি আগ্রাসন। এমনকি যুদ্ধবিরতি শিগগিরই আসছে এমন নিশ্চয়তা দিতে পারেনি খোদ যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারী দেশ কাতারও, কারণ বেশ কয়েকবার চূড়ান্ত পর্যায়ে গিয়েও ভেস্তে গেছে আলোচনা। যুদ্ধবিরতির খসড়া হামাস ও ইসরায়েলের কাছে পাঠানো হয়েছে। কিছু সমস্যা সমাধান হলেও চূড়ান্ত পর্যায়ে নিয়ে আলোচনা চলছে। তবে শিগগিরই যুদ্ধবিরতির ঘোষণা আসবে এটা আমার জন্য বলা কঠিন। বিশেষ করে আগের অভিজ্ঞতা সবাই জানেন, যুদ্ধবিরতির জন্য যে কোনো সময়সীমা নির্ধারণ করা কঠিন। কাতার জানিয়েছে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের বিদায়ী ও নবনির্বাচিত প্রেসিডেন্টের প্রশাসন গেল কয়েক সপ্তাহ ধরেই আলোচনা চালিয়ে যাচ্ছে। এখন দোহায় চলমান যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে উল্লেখ করলেও বিস্তারিত জানায়নি কাতার। তবে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে সন্দেহের কারণ যুদ্ধবিরতি চুক্তির ফাঁসোয়া খসড়ার কারণে। তাতে দেখা গেছে 3টি ধাপে এটি কার্যকর করা হবে। প্রথম ধাপে 33 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। প্রতি ইসরায়েলি নারী সেনার বিনিময়ে মুক্তি পাবে 50 ফিলিস্তিনি বন্দী। এক-একজন বেসামরিক ইসরায়েলির বদলে 30 ফিলিস্তিনিকে মুক্তি দিবে দখলদার ইসরায়েল। প্রাথমিকভাবে 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি আসতে পারে, আর এরপরই আসবে দ্বিতীয় পর্যায়। আর এই দ্বিতীয় পর্যায়ে শত্রুতার সম্পূর্ণ অবসান এবং গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার করা হবে। আর এখানেই একমত হতে পারেনি হামাস ও ইসরায়েল। হামাস চায় স্থায়ী যুদ্ধবিরতি, আর ইসরায়েল বলছে হামাস নির্মূল ছাড়া কোনো স্থায়ী যুদ্ধবিরতি নয়। ফলে আমেরিকার কথা অনুযায়ী যুদ্ধ শেষ হচ্ছে বা গাজায় বন্ধ হচ্ছে ইসরায়েলি আগ্রাসন, এমন নিশ্চয়তা এখনই দেয়া যাচ্ছে না। তাই প্রশ্ন উঠেছে, তাহলে হঠাৎ কেন নতুন করে আবারও শিগগিরই যুদ্ধবিরতি আসছে এমন ঘোষণা দিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন? এমন প্রশ্নের জবাবে বিশ্লেষকরা বলছেন মূলত গাজায় যুদ্ধবিরতির কৃতিত্ব নেয়ার প্রতিযোগিতায় এখন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তাই তড়িঘড়ি করে স্থায়ী নয়, সাময়িক যুদ্ধবিরতি চান তারা। অবশ্য বিশ্লেষকদের দাবি 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথের আগে যুদ্ধবিরতি চুক্তিতে সই করবেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কেননা যুদ্ধবিরতিকে আমেরিকার নতুন প্রেসিডেন্টকে উপহার হিসেবে দিতে চান নেতানিয়াহু। আর তাই 19 বা 20 জানুয়ারির আগে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করে চলেছেন বিশ্লেষকরা। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। চলতি বছর থেকে হজ বা উমরা পালন করতে গেলে বাধ্যতামূলকভাবে দিতে হবে 5টি টিকা। 14 জানুয়ারি সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এমন একটি বিজ্ঞপ্তি জারি করে। হঠাৎ কেন এমন পদক্ষেপ নিল সৌদি সরকার, আর কোন রোগের টিকা নিতে হবে উমরা বা হজ পালনে যেতে চাইলে? সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জারি করা সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ বা উমরা পালনে ইচ্ছুক যাত্রীদের অবশ্যই মেনিনজাইটিস, পোলিও, ইয়েলো ফিভার, করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জার মতো রোগের টিকা বাধ্যতামূলকভাবে দিতে হবে। তবে শুধু টিকা দিলে চলবে না, বরং এসব রোগের বিপরীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সৌদি সরকার যেসব টিকার অনুমোদন দিয়েছে কেবলমাত্র সেসব টিকাই দিতে হবে। আর অবশ্যই যাত্রীদের সৌদি পৌঁছানোর আগেই দিতে হবে এই 5টি টিকা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেনিনগোককাল মেনিনজাইটিস, করোনা এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা সব দেশের হজ যাত্রীদের জন্য আবশ্যিক। এছাড়া পাকিস্তান, নাইজেরিয়া, আফগানিস্তানের যাত্রীদের জন্য পোলিও এবং অ্যাঙ্গোলা, কঙ্গো, ব্রাজিল ও নাইজেরিয়ার যাত্রীদের জন্য পিত জ্বরের টিকা বিশেষভাবে বাধ্যতামূলক। হঠাৎ কেন এমন পদক্ষেপ নিল সৌদি সরকার, এ নিয়ে দেশটির সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, হজ বা ওমরা যাত্রীদের মাধ্যমে দেশটিতে যেন কোনো রোগের বিস্তার না ঘটতে পারে সেজন্য নেওয়া হয়েছে এমন পদক্ষেপ।
তাই যারা এবছর হজ বা উমরা পালনের নিয়ত করেছেন তাদের অবশ্যই এই টিকাগুলো নিতে হবে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। পবিত্র কোরআনের সূরা আল ইনশিরার এই আয়াতের বাস্তব প্রতিফলনই যেন দেখা গেল যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনে। দীর্ঘ 15 মাসের প্রতীক্ষার পর অবশেষে সেই কাঙ্ক্ষিত স্বস্তির প্রহর নেমে আসলো গাজায়। যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ইসরায়েল। মধ্যস্থতাকারীদের এই সুসংবাদ প্রকাশের সাথে সাথে রাস্তায় নামেন শত শত গাজাবাসী। খান ইউনিস সহ পুরো গাজায় রাতভর চলে উল্লসিত জনতার উৎসব। নেচে গিয়ে দিনটি উপভোগ করেছে শিশুরাও। দেওয়া হয় বিভিন্ন স্লোগান। দীর্ঘদিন পর ফিলিস্তিনিদের মধ্যে এমন দৃশ্য দেখা গেল। আমরা খুবই খুশি যে আমাদের উপর ঘটে যাওয়া এই সংকট, বোমা হামলা এবং মৃত্যুর অবসান ঘটেছে। এবার আমরা আমাদের নিজ শহরে ফিরে যাব এবং আমাদের বেঁচে থাকা পরিবারগুলিকে দেখতে পাব। আমরা আমাদের পুরনো জীবনে ফিরে যাব এবং আগের মতোই সুখী জীবন কাটাবো। শুধু গাজা নয়, যুদ্ধবিরতির সংবাদে আনন্দ উদযাপন হয় তেল আবিবেও। রাস্তায় নেমে গান গেয়ে উল্লাস করেন বন্দি থাকা জিম্মিদের স্বজনেরা। যদিও জিম্মি থাকা স্বজনেরা এখন কী অবস্থায় আছে তা ভেবে এখনও উদ্বিগ্ন তারা। বুধবার কাতারের রাজধানী দোহায় যুদ্ধবিরতির খবরটি আনুষ্ঠানিকভাবে জানান মধ্যস্থতাকারী দেশ কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানরা। এ নিয়ে তারা প্রতিক্রিয়াও জানিয়েছেন। তবে এই চুক্তির কৃতিত্ব দাবি করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং আসন্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়ই। গাজা যুদ্ধবিরতি চুক্তিকে নিজের জীবনের সবচেয়ে কঠিন কাজের একটি উল্লেখ করে বাইডেন বলেন, এই যুদ্ধবিরতি আমেরিকার দৃঢ় ও কষ্টসাধ্য কূটনীতির ফলাফল। এটা সম্পন্ন করার প্রচেষ্টায় আমার কূটনীতি কখনোই থেমে থাকেনি। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ বিষয়ে একাধিক পোস্ট করেছেন। ট্রাম্প বলেন, এটি একটি মহাকাব্যিক যুদ্ধবিরতি এবং গত নভেম্বরের ঐতিহাসিক নির্বাচনের ফলাফল। যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে গাজায় দ্রুত মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার গুরুত্বের উপর জোর দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এক বিবৃতিতে বলেছেন, মাসের পর মাস ধরে ভয়াবহ রক্তপাত এবং অগণিত প্রাণহানির পর অবশেষে সেই দীর্ঘ বিলম্বিত খবর এলো, যেটার জন্য ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণ মরিয়া হয়ে অপেক্ষা করছিলেন। এছাড়াও যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেন, বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সহ বিশ্ব নেতাদের অনেকে। 3 ধাপের এই যুদ্ধবিরতি চুক্তি আগামী রবিবার থেকে কার্যকর হবে। প্রাথমিকভাবে 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হবে। এ সময় 33 জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। দ্বিতীয় ধাপে বাকি জিম্মিদের মুক্তি দেওয়া হবে, স্থায়ী যুদ্ধবিরতি শুরু হবে এবং ইসরায়েলি বাহিনীকে গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হবে। এরপর তৃতীয় ধাপে নিহত জিম্মিদের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর এবং গাজা পুনর্গঠন শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।